সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 9 এর 24 পৃষ্ঠার তোমাদের এই কবিতাটি। দেখো, কবিতার নাম হচ্ছে ওয়ান দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট। তো আজকের এই কবিতাটি আমরা সম্পূর্ণ বোঝার চেষ্টা করব। তার আগে আমরা এখানে দেখো বলা হয়েছে একটি নোট। দেখো এখানে বলা হয়েছে রিড দ্য পোয়েম Before that read the note on the poet. কবিতাটি পড়ো, পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো। অর্থাৎ কবি সম্পর্কে এখানে একটা নোট লেখা আছে, যেটা আমাদেরকে সবার আগে পড়ে নিতে হবে। তো চলো আমরা এটা দেখি এখানে কি বলা হয়েছে। জন কেটস, দেখো এখানে বলা হয়েছে যে উনি হচ্ছেন কি জন কেটস, একজন কবি যিনি কিনা কবিতাটা লিখেছেন। তো তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে 1795 সালে এবং মারা গেছেন 1821 সালে। তাহলে এখন দেখো বলা হচ্ছে জন কিটস ওয়াজ এ সেলিব্রেটেড ইংলিশ রোমান্টিক পোয়েট নোন ফর হিজ পোয়েট্রি অ্যান্ড ট্র্যাজিক লাইফ। দেখো এখানে বলা হচ্ছে জন কিটস ছিলেন একজন বিখ্যাত ইংলিশ রোমান্টিক কবি। তার কবিতা এবং দুঃখজনক জীবনের জন্য তিনি পরিচিত। His poems are renowned for their sensual imagery and exploration of beauty and mortality. তার কবিতাগুলো তাদের ইন্দ্রিয় গ্রাহ্য চিত্রকল্প, সৌন্দর্য এবং নশ্বরতার অন্বেষণের জন্য বিখ্যাত। অর্থাৎ তার যে কবিতা ছিল সেই কবিতাগুলো মূলত চিত্রকল্প, সৌন্দর্য এবং নশ্বরতার জন্য মূলত বিখ্যাত। ডিউ টু টিউবারকুলোসিস দি সেলিব্রেটেড পোয়েট ডাইড অ্যাট এজ অফ 25। যক্ষা রোগে আক্রান্ত হয়ে 25 বছর বয়সে এই কবি মৃত্যুবরণ করেন। দেখো এখানে তিনি হচ্ছে কি 25 বছর বয়সে এই নন্দিত কবি মৃত্যুবরণ করেন, সে কথাটা বলা হয়েছে। কত বছর বয়সে মারা যান? 25 বছর বয়সে তিনি মারা যান। দেখো তারপরে বলা হচ্ছে হিজ আনটাইমলি ডেথ রোবড লিটারেচার অফ এ গিফট পোয়েট হুজ ওয়ার্ক কন্টিনিউস টু ক্যাপটিভেট রিডার্স ওয়ার্ল্ড ওয়াইড। তার অকাল মৃত্যু একজন প্রতিভাধর কবির সাহিত্য কেড়ে নিয়েছে, যার কাজ বিশ্বব্যাপী পাঠকদের বিমোহিত করে চলেছে। অর্থাৎ সেই কবি মারা গেছেন, অথচ কি তার যে কবিতাগুলো এখন পর্যন্ত তার যে পাঠক তাদের মনে কি দারুণভাবে সাড়া ফেলেছে, এটা আর কি এখানে বোঝানো হয়েছে। তো চলো এখন আমরা দেখি কবিতায় কি বলা হচ্ছে। দেখো কবিতার নাম হচ্ছে কি অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট। আমরা জানি কি গ্রাস হপার অর্থ হচ্ছে কি ঘাস ফড়িং, এবং ক্রিকেট মানে কি একটা ক্রিকেট খেলা, তাই না? কিন্তু এখানে ক্রিকেট মানে আসলে খেলা নয়, এখানে ক্রিকেট মানে হচ্ছে গ্রাম অঞ্চলে দেখো শোনা যায় যে ঝিঝি পোকার ডাক। অনেক সময় আমরা বলি যে ঝিঝি পোকা ডাকছে। তো হয়তো আমার এই ভিডিও তো শোনা যেতে পারে, কারণ আমি এখন গ্রামে অবস্থান করছি। তো সেজন্য এখানে এই যে ঝিঝি পোকার ডাকের কথা বলা হচ্ছে, এটাকে ইংলিশে বলা হচ্ছে কি ক্রিকেট। আচ্ছা, তারপরে দেখো এখানে বলা হয়েছে, আচ্ছা কবিতাটি পড়ার আগে আমরা একটু বলে নিতে চাই যে কবিতা হচ্ছে কি গল্পের মতো নয়, সেই জন্য এখানে অবশ্যই সামারি বুঝতে হয়। সেই জন্য আমরা যদি লাইন বাই লাইনের অর্থ বুঝি তাহলে আসলে এটা ভালোভাবে বোঝা যাবে না। সেই জন্য আমরা সামারি ভাবে কি বুঝবো, অর্থাৎ একটা কবিতা, এই কবিতাটা পড়ার জন্য কি যে সামারি মূলত অর্থাৎ কবি কি বোঝাতে চেয়েছেন সেটাই আমি এখানে বলে দিব। তোমরা ঠিকভাবে এখান থেকে দেখে নাও, তাহলে আশা করি বুঝতে পারবা। The poetry of earth is never dead. The poetry of earth is never dead. পৃথিবীর কাব্যিক কণ্ঠ কখনো মরে না। অর্থাৎ পৃথিবীর যে কবিতার যে ভাষা সেটা কি কখনোই মরে না, তার কোনো কি নাই, মৃত্যু নেই। When all the birds are find with the hot sun and hide in cooling trees. এমনকি গাছের শীতল ছায়ায় যখন সমস্ত পাখি সূর্য থেকে লুকিয়ে থাকে, অর্থাৎ
এখানে বোঝানো হচ্ছে কি একটা গাছের শীতল ছায়ায় যখন পাখিরা সূর্য থেকে কি লুকিয়ে থাকার জন্য একটা গাছের নিচে আশ্রয় নেয়, সেই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে। A voice will run from hedge to hedge about the new mown made. একটি কণ্ঠ এখনো ভেসে আসে এবং সদ্য কাটা ক্ষেতের মতো মধ্য দিয়ে গান করে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, এই দেখো হেজ টু হেজ, এটা হচ্ছে কি তোমার এখানে দেখো উচ্চারণটা হবে কি হেজ টু হেজ। তো এখানে বলা হয়েছে যে একটি কণ্ঠ এখনো ভেসে আসে এবং তা সদ্য কাটা ক্ষেতের মধ্য দিয়ে গান করে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডেলাইট। দেখো এখানে বলা হচ্ছে সেই কণ্ঠ ফড়িংয়ের গ্রীষ্মকালকে সুন্দর আর বিলাসবহুল করে তোলে, সে কখনো থেমে যায় না, তার আমোদ প্রমোদ চলতেই থাকে। For when tired out with fun, he rests and eats bent some pleasant wood. দেখো এখানে বলা হচ্ছে যখন বিশ্রামের জন্য প্রস্তুত হন তখন আগাছায় ছায়ায় ফিরে যান। আবার দেখো বলা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কাব্যিক কণ্ঠ কখনো শেষ হয় না। On a long winter evening when the frost has reached a silence, এক নির্জন শীতের রাতে যখন তুষারপাতের নিচে সারা পৃথিবী নীরবভাবে হারিয়ে যায়, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। From the stove there thrills the cricket's songs in warmth increasing ever. ঝিঝি পোকা এখনো চুল্লির পাশে থেকে গান গায়, তার সঙ্গীত সবসময় উষ্ণ এবং উষ্ণ অনুভব করায়। And seems to one in Drossans half lost the grasshoppers among some grassy hills. আর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মনে হয় ঝিঝি পোকার কণ্ঠস্বর অনেকটা গ্রীষ্মের পাহাড়ে ফড়িংয়ের মতোই শোনায়। অর্থাৎ এখানে কবি মূলত দুইটা পোকাকে বোঝাতে চেয়েছেন, দুইটা পোকা সম্বন্ধে কবিতাটি লিখেছেন। একটা হচ্ছে আমাদের ঘাস ফড়িং, যেটার ইংলিশ হচ্ছে কি গ্রাসহপার, এবং আরেকটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে প্রচলিত ঝিঝি পোকা, যেটাকে ইংলিশে বলা হয় ক্রিকেট। এই দুইটা পোকার মধ্য দিয়ে কি এই কবিতাটি মূলত কবি লিখেছেন। কবির নাম হচ্ছে জন কেটস। আচ্ছা, আজকে আমরা মূলত এই কবিতাটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 2.3.4 নিয়ে, এবং আশা করি পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।